This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জম্মু থেকে দিল্লির উদ্দেশ্যে উড়ছিল বিমানটা উঠতেই যখন ওই বিমান ওড়ার শুরুতে যেরকম ক্যাপ্টেন ঘোষণা করেন, ক্যাপ্টেনের ঘোষণা শুনেই সবাই চমকে উঠলেন। কারণ এই বিমানের ক্যাপ্টেন আর কেউ নয়, প্রাক্তন মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী রাজীব প্রতাপ রুডি। বিহারের সারান থেকে তিনি 4 বারের জন্য সাংসদ হয়েছিলেন এবং তিনি মন্ত্রী হয়েছিলেন। এবার এহেন রুডি তিনি যে বিমানটিকে জম্মু থেকে দিল্লির উদ্দেশ্যে উড়িয়ে নিয়ে আসছিলেন, সে বিমানে ছিলেন একাধিক সাংসদ। তারা একটা বিশেষ কাজে জম্মুতে এসেছিলেন, দিল্লি ফেরত যাচ্ছিলেন। অর্থাৎ এক সময়ের সতীর্থদের তিনি কিন্তু নিজের বিমান চালিয়ে উড়িয়ে নিয়ে আনলেন রাজীব প্রতাপ রুডি। যখন তিনি সাংসদ ছিলেন তখনই ফাঁকে ফাঁকে এই মনে করেছিলেন যে একটা অন্য কিছু জিনিস শেখা দরকার, তাই জন্য প্লেন চালাতে শিখে ফেলেছিলেন। তারই ফলশ্রুতি হচ্ছে এই যেদিন তিনি নিজের এক সময়ের সহকর্মীদের নিয়ে এইভাবে আকাশে উড়লেন। এটা দেখতে দেখতে আজকের দিনটায় মনে হচ্ছিল, মানে আজকে তো আপনারা জানেন মে দিবস, শ্রমজীবীদের জন্য একটা বিশেষ দিন। তো তাদের জন্য এই যে কোনো সময় যে কোনো পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করে রাখতে হয়, এই বার্তাটা বোধহয় ওই রাজীব প্রতাপ রুডির এই বিমান চালিয়ে নিয়ে আসা একদম পুরোদস্তুর, এখন পেশাদার পাইলট তিনি, সেটার মধ্যে দিয়েই পরিষ্কার। এটা কিন্তু একটা বড় বার্তা, বিশেষ করে যারা এই রাজনীতি করেন। এমনিতে রাজনীতি ব্যাপারটা বেশ ভালো পেশা, এটা আমরা এখন সবাই জানি আর কি। বলেন নেশা, কিন্তু আসলে পেশা। এবার নেশা আর পেশা দুটোকে এরকমভাবে মিলিয়ে দেওয়ার এরকম অসাধারণ একটা সুযোগ আর কোথাও পাওয়া যায় না। কিন্তু ঘটনা হচ্ছে কারোর জন্য এই ভোটগুলো যতক্ষণ জিতছেন, যতক্ষণ ক্ষমতায় আছেন, ততক্ষণ তো ঠিক আছে। হেরে গেলে তখন কি করবেন? আসলে সামনে যদি কোনো লক্ষ্য না থাকে বা সুযোগ পাওয়ার কোনো রকম সম্ভাবনা না থাকে, তাহলে কি আর শুধু বলুন তো ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে কারোর ইচ্ছে করে? বিশেষ করে রাজনীতিকদের অনেকেরই কিন্তু ওই যে মানুষের জন্য নিবেদিত প্রাণ, প্রচুর কাজ করতে চান, মানুষজনের উন্নতির জন্য জীবন উৎসর্গ করে দেবেন, এই যে বিষয়টি সেগুলো আছে, এই ভাবনা চিন্তা কিন্তু ভোটে হেরে গেলেই জাস্ট ভ্যানিশ হয়ে যায়। এটা আমরা দেখেছি। তাহলে এবারও ধরুন একটা ভোট তো হয়ে গেল, 2 দফায় ভোট হয়েছে। হ্যাঁ, আবার কালকে কয়েকটা জায়গায় পুনর্নির্বাচন আছে, কয়েকটা বুথে, ওই দক্ষিণ 24 পরগনা। কিন্তু সেটা বাদ দিলে মোটের ওপর ভোটটা শেষ। 4 তারিখ ভোট গণনা, তারপর বিতর্ক থাকতে পারে, হ্যাঁ সেটা কে ক্ষমতায় আসবেন তাই নিয়ে উচ্ছ্বাস থাকতে পারে। কিন্তু বেশ কিছু লোকের জন্য যে এটা দি এন্ড, মানে আপাতত বিধায়ক হিসেবে বা রাজনীতির লড়াইয়ে যে একটা দি এন্ড, একটা স্ট্যাম্প পড়ে যাবে, এটা কিন্তু খুব বাস্তব ঘটনা। তাহলে যারা এতদিন প্রবল চেষ্টা করছিলেন যে মানুষের জন্য কিছু একটা করার সুযোগ চান, তারা হেরে গেলে বিকল্প কোনো ভাবনা কি ভেবেছেন? কি মনে হচ্ছে জানেন তো? আর কেউ এরকম ভাবনা চিন্তা করে থাকুন না থাকুক, বিকল্প পরিস্থিতির জন্য নিজেকে তৈরি করে থাকুন না থাকুন, অথবা যদি কেউ ওই যে সময় এই ক্ষমতা থাকবে না, এই জনগণের সেবা করার সুযোগ থাকবে না, পার্টির মাথার ওপর হাত থাকবে না, এরকম বিভিন্ন কিছু হবে, কিন্তু এখন সেই রকম পরিস্থিতির কথা ভেবে অনেকেই হয়তো ওটা রিটায়ার্ড লাইফ, সেই রিটায়ার্ড লাইফের জন্য অবসর সময়টা কীভাবে কাটাবেন তার পাথেও হয়তো রসদ হয়তো অনেকেই জোগাড় করে রেখেছেন। কিন্তু সবার ক্ষেত্রে যে সেটা সম্ভব হয়েছে এরকমও তো নয়। তাদের তো অন্য কিছু একটা বিকল্প ভাবনা চিন্তা করার দরকার আছে নাকি? একজনের ক্ষেত্রে বলছিলাম, একজনের ক্ষেত্রে কিন্তু আমরা নিশ্চিত তার জন্য একটা বিকল্প ভাবাই আছে। মানে তিনি যে নিজস্ব ব্যবসা আছে, যথেষ্ট বড় মাপের ব্যবসা, রাজনীতি না করলেই বরঞ্চ তার কিছু এসে যায় না। কিন্তু ধরুন
রাজনীতিতে যদি কোনো কারণে একটা ধাক্কা খেয়ে যান, তখন যদি মনে হয় ব্যবসা করবেন না, তাহলে তিনি কি করবেন? মানে করবেনই এরকম বলছি না, কিন্তু সম্ভাবনা দেখা যায় তো অনেকের মধ্যে অনেক রকম। তো এই বায়রন বিশ্বাসের মধ্যেও আমরা সেরকম একটা সম্ভাবনা দেখেছি, জানেন তো। মানে তিনি কি করবেন না করবেন, আবার বলছি, এগুলোতে এই মুহূর্তে কিচ্ছু বলা সম্ভব না। তারপর 4 তারিখ ভোটের ফলাফল ঘোষণা হবে, তিনি জিতবেন না হারবেন, তারপর অনেক কিছু নির্ভর করবে। ওই বললাম, হেরে গেলে হয়তো তিনি তার পুরনো ব্যবসাটাতেই ফুল ফ্লেজেড মনোনিবেশ করতে পারেন। কিন্তু তার মধ্যে একটা সম্ভাবনা আছে। সম্ভাবনাটা কি জানেন? তার মধ্যে এই সেফোলজিস্ট হওয়ার, মানে ওই যারা ভোটের ফলাফল নিয়ে সমীক্ষা করেন, কাটাছেঁড়া করেন, সম্ভাবনার কথা বলেন, এমনি তথ্য প্রমাণ সব কিছু দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেন যে কি হতে পারে, তাদের সেফোলজিস্ট বলি আমরা সোজা কথা। তো বায়রন বিশ্বাসের মধ্যে কিন্তু সেই সম্ভাবনা 16 আনার জায়গায় পুরো 18 আনা আছে। কেন বলছি? কারণ এই বছর প্রথম যদি কেউ, মানে ভোট শেষ হতে না হতেই ভোটের ফলাফলের আঁচ পেয়ে গিয়ে থাকেন, দ্বিতীয় দফাও না, প্রথম দফার পরে, এবং সেটা ঘোষণাও করে দিয়ে থাকেন, তাহলে সেটা এই মুর্শিদাবাদের এই তৃণমূল কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস ছাড়া আর কেউ নন। প্রথম দফার ভোট সবেমাত্র শেষ হয়েছে, রাত গভীর। আচমকা সমাজ মাধ্যমে ভেসে ওঠেন বায়রন বিশ্বাস। দরকার নেই বাংলায়, আমি আমার বিধানসভা হারছি, জমিপুর জাকির সাহেব হারছে, শামসেরগঞ্জ নুর আলম হারছে, ফারাক্কা আমাদের আমিরুল হারছে। রাজ্য সরকারের বেতন খাবেন, সেন্ট্রাল ফোর্সের জামচাগিরি করছেন, আপনি। অনেকে বলছেন এবারের ভোটের অন্যতম সেরা আবিষ্কার নাকি সাগরদিঘি কেন্দ্রের তৃণমূল প্রার্থী। তাঁর যে এমন পূর্বানুমানে সুপ্ত প্রতিভা আছে, সেটা জেনে অনেকেই বলছেন তাজ্জাব কি বাত। কিন্তু যারা সোশ্যাল মিডিয়ায় বায়রনকে ঠাট্টা করে লর্ড বায়রন বলছেন, তারা কি জানেন বাংলাদেশের সংসদেও এমন নেতা আছেন যিনি একই রকম ভবিষ্যৎ দ্রষ্টা? বাংলাদেশের সাংসদ আখতারও তাদের সংসদে দাঁড়িয়ে বলছেন, বাংলাদেশে শরণার্থীদের ঢল নামতে পারে, রোহিঙ্গারা ইতিমধ্যে চলে এসেছেন, এবার প্রতিবেশী দেশ থেকে মুসলিমদের বের করে দেওয়া হতে পারে, বাংলাদেশের ওপর শরণার্থীর চাপ পড়তে পারে। কেন এই কথা বললেন আখতার? বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের এক্সিট পোল দেখেই নাকি বাংলাদেশের এই সাংসদ কেঁপে গেছেন। এই রাজ্যে বিজেপি সরকার করলে অনুপ্রবেশকারীদের যে ডিটেক্ট, ডিলিট আর ডিপোর্ট করা হবে, সেটা নাকি আখতার বুঝে গেছেন। मैं पश्चिम बंगाल की जनता को भरोसा दिलाना चाहता हूं, एक बार पूर्ण बहुमत की भारतीय जनता पार्टी की सरकार बनाइए। हम डिटेक्ट, डिलीट और डिपोर्ट ये पॉलिसी के तहत चुन कर एक घुसपैठियों को बंगाल के बाहर निकालने का काम करेंगे और बंगाल और देश को सुरक्षित। দেখুন, দুটো ধারণা এই মুহূর্তে বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। একটা, এই বাংলাদেশের দূতাবাসের তরফ থেকে নাকি তাদের দেশের সরকারকে একটা গোপন রিপোর্ট দেওয়া হয়েছে, এবং তাতে নাকি মোটামুটি একটা পূর্বাভাস দিয়ে দেওয়া হয়েছে যে এখানে পালাবদল ঘটছে। আবার কেউ সেটাকে বলছেন যে না, এটা এখান থেকে যায়নি, ওটা আসলে নাকি আমেরিকার তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে এখানে নাকি পালাবদল হচ্ছে। এবার আপনারা ভাবতেই পারেন যে হঠাৎ আমেরিকাটা যদি সত্যি হয়, বা যদি এই এখানকারটা সত্যি হয়, যেটাই সত্যি হোক, হঠাৎ এখানে একটা রাজ্যে একটা জায়গায় পালাবদল হবে, সেটা নিয়ে একটা পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের এত মাথা ব্যথার কারণ কি? দেখুন, আখতার হোসেনদের জাতীয় নাগরিক পার্টি এখন বাংলাদেশের অন্যতম বিরোধী রাজনৈতিক শক্তি। সেই নাগরিক পার্টির একজন সাংসদ তিনি যে আশঙ্কাটা প্রকাশ করছেন, সেটার মধ্যে তাদের কোনো রকম রাজনৈতিক স্বার্থ আছে কিনা এই সমস্ত যদি ভাবতে যান, তাহলে সে ভাবনাটা 1 মিনিট বন্ধ রাখুন। বরঞ্চ তিনি যেটা বলছেন সেটার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, সত্যি একটা ভেতরে ভয় রয়েছে, সেটা বিশ্বাস করুন। কারণ এটা বিশ্বাস করতেই হবে, আমাদের রাজ্যের নির্বাচনটা সত্যিই একটু অন্যরকম, অন্তত বাংলাদেশের জন্য। এই একটা রাজ্যের নির্বাচন, সেটা আসলে ওই রাষ্ট্রের অভ্যন্তরীণ সমস্ত হিসেব বদলে দিতে পারে।
দেখুন, আমরা এই জায়গাটার থেকেই না, এই যে এই চিন্তা ভাবনা, এগুলো হয়তো বিভিন্ন ইঙ্গিত, এগুলো এই হিসেবে আমরা দেখতে পারতাম, আপনাদের বলতে পারতাম, যেটা বলছিও কদিন ধরে যে আমি এক্সিট পোল করিনি, আমরা এখানে এক্সিট পোল করিনি। তার কারণ এক্সিট পোলে যেভাবে পুরো বিষয়টা করা হয়, এবার মানুষজনের মধ্যে যেরকম চুপচাপ একটা ভাব আছে, যেরকম বেশ কিছু পরস্পর বিরোধী একটা ইঙ্গিত আছে একই জিনিসের প্রতি, তার থেকে কোনো একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছানোটা সমস্যা। ঠিক হতে পারে, ভুলও হতে পারে, কিন্তু লাগলে লাগ, না লাগলে তুক, এই থিওরি নিয়ে আমরা অন্তত আমাদের নিজেদের যে আপনাদের কাছে বিশ্বাসযোগ্যতাটা রয়েছে সেটা নিয়ে ছেলে খেলা করতে চাইনি। হ্যাঁ, এটা ঘটনা যে এর আগে 2024 সালে একমাত্র আমরাই একদম স্পষ্ট ভাষায় পুরো স্রোতের বিপরীতে হেঁটে আমরা আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে এ রাজ্যে এখানে কিন্তু তৃণমূলেই তারা টেক্কা দেবে বিজেপিকে, অন্তত সংসদের দৌড়ে। হয়েছে তাই, একমাত্র আমাদের মিলেছিল। মুখ্যমন্ত্রী সেটা স্বীকারও করেছিলেন। কিন্তু সেটা এক জায়গায়, এবারের বাস্তব পরিস্থিতিটা আরেক জায়গায়, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং সত্যি কথা বলতে গিয়ে বললাম, একটাই ইস্যু, ধরুন অনেকেই প্রচুর কাটাছেঁড়া করছে যে এইবার যেরকম ঢেলে ভোট পড়েছে, 92% ভোট, এত বেশি ভোট পড়া, অতীতে ধরুন 80% ছিল, প্রায় 12% ভোট পড়া, এই বেশি ভোটটা কিসের ইঙ্গিত? এটা নিয়েই প্রচুর কাটাছেঁড়া চলছে। কেউ অঙ্কের হিসেব করে দেখাচ্ছেন যে এটা আসলে এই কমে যাওয়া ভোটারের পরিপ্রেক্ষিতে বেড়ে যাওয়া ভোট, সেটা যে নয় সেটা আপনাদের পরবর্তী ক্ষেত্রে আমরাও দেখিয়েছি, যখন পুরো হিসেব নিকেশগুলো আমাদের সামনে এসছে। ভোটার যেখানে 50 লাখের বেশি কমেছে মোট ভোটার 2021-এর তুলনায়, সেখানে ভোট অনেক বেশি পড়েছে। আর এটাও, এই সংখ্যাটাও ধরুন এই যে দক্ষিণ 24 পরগনার যে বুথগুলোতে পুনর্নির্বাচনের কথা বলা হচ্ছে, হয়তো তারপরে দেখা যাবে যদি বেশি পড়ে সেখানে এই সংখ্যাটা একটু বেড়েও যেতে পারে, অল্প কিছু কম বেশি হতে পারে, সেটা আলাদা কথা। মোটের ওপর এই 32 লাখ, প্রায় 32.5 লাখ এরকম ভোট বেশি পড়েছে, এটা ধরতে হবে। ফলে ওই বেশি ভোট পড়েছে, এটাই বাস্তব। এবার এতদিন ধরে আমরা কি জানতাম? সেফোলজিস্টরা আমাদের যেভাবে দেখান বা বোঝান, রাজনৈতিক দলগুলো যেভাবে হিসেবটা করে, তার ভিত্তি হচ্ছে যে যখন এরকম ঢেলে ভোট পড়ে, অনেক বেশি ভোট পড়ে সচরাচর যা ভোট পড়ে তার থেকে, তখন সেটা নিশ্চিতভাবেই প্রতিষ্ঠান বিরোধী ভোট। সেই অঙ্ক যদি মেনে চলতে হয় তাহলে ধরতে হবেই আপনাকে এবার বাংলার মানুষজন ওপর থেকে নিচ পর্যন্ত সমস্ত জায়গায় প্রতিষ্ঠান বিরোধী ভোট দিয়েছেন, অর্থাৎ তারা বদল চেয়েছেন। তাহলে তো তৃণমূল সরকারের হেরে যাওয়ারই কথা, তৃণমূলের হেরে যাওয়ারই কথা। কিন্তু এর মধ্যে এই একই বিষয়ে আরও তো একটা দ্বিতীয় অঙ্ক এবার যোগ হয়ে গেছে, যেটা হয়তো ভবিষ্যতে অন্য কোনোবার থাকবে না, কিন্তু এইবার আছে। সেটা হচ্ছে এসআইআরের কারণে বেশ কিছু মানুষের নামঠাম বাদ গেছে, মানুষজনকে লাইনে দাঁড়াতে হয়েছে, আতঙ্কে ভুগতে হয়েছে। এগুলো সবই রাজনৈতিক বক্তব্য। এবার রাজনীতিকরা যেগুলো বলেন এবং তার সাথে যদি মানুষের কিছু কিছু জিনিস মিলে যায়, সত্যিই তো বেশ কিছু মানুষকে বেশ কিছুদিন আতঙ্কে কাটাতে হয়েছে, অনিশ্চয়তার মধ্যে কাটাতে হয়েছে। শেষ পর্যন্ত যে 91 লাখের মতো নাম বাদ গেছে, তার মধ্যে একটা বড় অংশ, 58 থেকে 60 ধরুন, এইরকম একটা অংশ, এরা তো হয় মৃত ভোটার, নয় স্থানান্তরিত ভোটার, বা অন্যান্য কারণে যাদের দু জায়গায় নাম ছিল তার মধ্যে এক জায়গার নাম বাদ গেছে। এটা তো ঘটনা, বাস্তব। মানে সাকুল্যে ওই 130,000, 27 থেকে 30 এরকম ধরুন, এরাই হচ্ছে নাম বাদ গেছে, তারাও ট্রাইব্যুনালে রয়েছে, এর বিষয় আছে। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠই তারা কিন্তু ভোটার তালিকায় থেকে গেছেন, এটা তো বাস্তব। তাহলে সত্যিই কি এদের মধ্যে এসআইআর বিরোধী একটা হাওয়া থাকবে? এসআইআরটা তাদের এতটা আতঙ্কিত করেছে যে শুধু আমাদের নামটা ভোটার তালিকায় থাকলে হবে না, ভোট দেওয়াটা, এটা আমাদের ন্যায্য নাগরিক, বৈধ নাগরিক হওয়ার শেষতম একটা, কোথাও বলা চলে যে ওই স্ট্যাম্প আর কি। এটা যতক্ষণ না থাকবে
ততক্ষণ আমরা ঠিক পুরোপুরি বৈধ নাগরিক হচ্ছি না। সুনিশ্চিত হওয়ার জন্য এটা দরকার। এই জন্যে কি তারা ভোট দিতে এসছেন? যদি সেই জন্যে আসেন, তাদের মনের মধ্যে বিরক্তি নিয়ে কি তারা এসছেন? নর্মালি কষ্ট করে ভোট দিতে আসতেন না, এবার কষ্ট করে আসতে হয়েছে, এই এসআইআর হতচ্ছাড়ার জন্য আমাদের এই সমস্ত হয়েছে, এই ভেবে কি তারা ভোট দিয়েছেন? তাহলে ধরতে হবে এই বাড়তি ভোটটা এসআইআর বিরোধী ভোট। আর তৃণমূল তো নির্বাচন কমিশন, মানে যারা এসআইআর করেছে তাদের সঙ্গে সঙ্গে ওই একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, নির্বাচন কমিশন ইকুয়াল টু বিজেপি। তাহলে কি এটা বিজেপি বিরোধী ভোট? তাহলে দেখুন, একটাই অঙ্ক, ওই বেশি ভোট, সেটা একদিকে তৃণমূল বিরোধী ভোটও যেতে পারে, অন্যদিকে বিজেপি বিরোধী ভোটও যেতে পারে। এইখানে আপনি প্লাস মাইনাসটা করবেন কি করে? একটা ওই বললাম অঙ্কের হিসেবে একটা বিষয় আছে যে আমাদের, এটা দেখেছি আমাদের বাংলায়, মোটামুটি বাংলায় কেন সব জায়গাতে একটা জিনিস যেটা হয়ে গেছে সেটা নিয়ে মানুষের বিশেষ মাথা ব্যথা থাকে না আর কি। সুতরাং এসআইআর হয়ে গেছে, সিংহভাগ মানুষ ভোটাধিকার পেয়ে গেছেন, ভোটটাও দিয়ে ফেলতে পেরেছেন, মানে পৌঁছতে পেরেছেন, খুব সেইভাবে থাকবে কি প্রশ্ন? যদি না থাকে তাহলে পালা বদল। ফলে আমাদের ওই বিভিন্ন এরকম ইঙ্গিত টিঙ্গিতগুলো জুড়ে জুড়ে একটু বোঝার চেষ্টা করতে হচ্ছে যে হচ্ছেটা কি। এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে যদি একটা, যেখান থেকেই হোক, বিদেশের গুপ্তচর সংস্থাই হোক বা যেই হোক, তারা যদি একটা ইঙ্গিত দেয় যে পালা বদল হচ্ছে, তাহলে এটাও ধরতে হবে যে একটা তার ইঙ্গিত পাওয়া গেল, ঠিক হলে বলতে হবে ঠিক। কিন্তু সেটাকে যে সিরিয়াসলি নেওয়া হচ্ছে, তার সব থেকে বড় প্রমাণ তো ওই জাতীয় নাগরিক পার্টির একজন সাংসদের এই আশঙ্কাটা। পশ্চিমবঙ্গে সরকার বদলালে তাদের দেশে শরণার্থীর ঢল নামবে না তো? তার মানে এখানে ইভিএমের বোতাম টিপেছেন ভোটাররা আর কাঁপুনি ধরেছে ঢাকায়। ফলাফল কি হবে না হবে সেটা তো ওই বললাম 4 তারিখ জানা যাবে। কিন্তু বায়রান বিশ্বাস বা আখতার হোসেনদের ধারণাটা সঠিক হবে কি হবে না, সেটার মধ্যে তো অনেকগুলো প্রশ্ন লুকিয়ে রয়েছে। আমি বায়রান বিশ্বাসকেটাও এক্ষেত্রে ছেড়ে দিচ্ছি, ওই আখতার হোসেনটাই নিয়ে ভাবছি। কারণ তো এটা তো সত্যি, এবারের বাংলায় এই যে ভোটে, সেখানে তো এই বাংলাদেশটা একটা বড় ইস্যু ছিল। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্যেই তো এখানে এসআইআরটা এরকম একটা জায়গায় পৌঁছেছিল। অনুপ্রবেশকারীদের যে ভারতে জায়গা নেই, এদেশটা যে ধর্মশালা নয়, বা সীমান্তের ওপার থেকে এরকমভাবে লোক ঢুকিয়ে যে কোনো রকম ষড়যন্ত্র আর করা যাবে না, এটা তার মানে বাংলাদেশিরা ওই পট পরিবর্তনের সঙ্গে যোগ করে দিয়েছেন, মানে সম্ভাবনার সাথে যোগ করেছেন। অর্থাৎ যদি এখানে পাল্লা বদল হয় তাহলে এই বিষয়গুলো আর হবে না, বরং যে অনুপ্রবেশকারীরা ঢুকে পড়েছিলেন, ঢুকে বিভিন্নভাবে কাগজপত্র করে হয়তো এসআইআর ফাঁক গলেও গেছেন, পরবর্তী ক্ষেত্রে তারা ধরা পড়ে যেতে পারেন। এটা নিশ্চয়ই ওদেশে কারুর মনে হচ্ছে। দেখুন, আখতার হোসেনের এই আশঙ্কার মানে তো এটাই, এখনও বেশ কিছু বাংলাদেশি এখানে রয়ে গেছেন। কারণ বাংলাদেশি না হলে তো এদেশ থেকে তাদের বার করে দেওয়ার কোনো সম্ভাবনা নেই। আর সেটা যদি হয়, তাহলে যারা এই সমস্ত ভেবে ভোটটা দিয়েছেন, তারা এগুলো পুরো দস্তুর বিবেচনা করেছেন, এটাই ধরতে হবে। এদেশে অতিথি হয়ে এসে থাকলে একরকম, কিন্তু বিনা আমন্ত্রণে অতিথি হয়ে এলে, মানে অনুপ্রবেশ করলে যে এবার তাদের ধরা হবে এবং ফেরত পাঠানো হবে, তার মানে নিজেদের ওখানে বাড়তি লোকজনকে এপাশে পাঠিয়ে দিয়ে যে নিজেদের ভারটা হালকা করার চেষ্টা, সেটা যে আর সম্ভব হবে না, এটাই তো আখতার হোসেন প্রমাণ করে দিলেন। নইলে তাদের দেশের লোক এখানে অন্যায়ভাবে ঢুকেছিলেন, যদি ফেরত নেওয়া হয়, তারা তো নিজের দেশের লোককেই ফেরত নিচ্ছেন। ভারতও তো বলে দিয়েছে যে ওখান থেকে সংখ্যালঘুরা, অর্থাৎ হিন্দুরা, তারা যদি অত্যাচারিত হয়ে দেশে আসে, তাদের সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। তাহলে আখতার হোসেনের তো এ ব্যাপারে কোনো রকম আপত্তি থাকার কথা না। তাহলে তারা আসলে এখানে পালা বদলের সঙ্গে সঙ্গে তাদের নিজেদের বিশ্বাসটাও, সেই সম্ভাবনাটাও উস্কে দিয়েছেন। আর সেই আখতারের কথার সূত্র ধরেই তো বিজেপি বলছে যে এ রাজ্যে যে বাংলাদেশিরা ছিল, এখনও যে থাকতে পারে, সেটা এই আখতারের উদ্বেগেই প্রমাণিত।
এবার এখানে একটা অন্য ব্যাপার আছে। তাহলে প্রশ্ন হতে পারে যে এসআইআর করে তাহলে হলোটা কি? এটা ধরার জন্যই তো এসআইআর ছিল। তাহলে কি কিছু অনুপ্রবেশকারী এসআইআরের ফাঁকটা নিশ্চিন্তে গলে বেরিয়ে গেছে? বরং কিছু বৈধ নাগরিক যাদের ভোট দেওয়ার পূর্ণ অধিকার ছিল তারা তালিকার বাইরে থেকে গেলেন কিনা সেটা নিয়ে তো নতুন করে ভাবনা চিন্তা করতে হচ্ছে। কারণ দেখুন, ওই ট্রাইব্যুনাল থেকে ইতিমধ্যেই তো যত নাম অন্তত বিবেচনা করা হচ্ছে, তার মধ্যে বাদ যাওয়া মানে একদম ওই বাতিল করে দেওয়া হচ্ছে, ডিলিট করে দেওয়া হচ্ছে, এই সংখ্যাটা এখনও নগণ্য। মানে এটা একটা অন্য বিতর্ক। দেখুন, যে জাতীয় নাগরিক পার্টির কর্মীরা জামাতের উস্কানিতে বাংলাদেশে মৌলবাদী অভ্যুত্থান ঘটিয়েছিল, জো বাইডেনের আমেরিকার মদতে সেটাকে নিষ্ক্রিয় রেখে রাজপথে অরাজকতা তৈরি করেছিল, তারাও তার মানে স্বীকার করে নিচ্ছে এ দেশের ওপরেই তাদের সমস্ত কিছু নির্ভর করছে এবং সেটা তাদের জাতীয় সংসদে উদ্বেগের আকারে বেরিয়ে আসছে। এবার এই উদ্বেগটা মাথায় রেখে যদি বিজেপি বলে যে তারা এখানটার ভোটটাকে নিজে এত কড়াকড়ি, এত বেশি একটা উদগ্র মনোভাব পেশ করেছে, সেটা আসলে এই জন্যে যে এখানটাকে কোথাও গিয়ে টার্গেট করে রেখেছে আমাদের প্রতিবেশী দেশ এবং অন্যান্য সব জায়গা। এই জায়গাটা আমাদের একটা দুর্বল, দেশের মধ্যে দুর্বল স্থান হিসেবে চিহ্নিত হচ্ছে এবং দেশের নিরাপত্তার স্বার্থেই যে এইখান বিজেপির সরকার থাকা দরকার, এটা তো বারবার ভোটের আগে প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, প্রধানমন্ত্রী দাবি করেছেন। এই বাংলাদেশের জাতীয় সংসদে এই যে উদ্বেগগুলো, আশঙ্কাগুলো, সাংসদদের এই বক্তব্যগুলো, সেটা কি ওই দাবিরই সত্যতা প্রমাণ করছে? কিন্তু এখানে প্রশ্নটা আলাদা। দেখুন, এখন এই অঙ্কটা মিলিয়ে দিয়ে ভোটের ফলাফল তো বদল করা যাবে না। ভোটে যা যা ভেবে লোকজন যা যা দিয়ে দিয়েছেন সে তো দিয়ে দিয়েছেন, কিন্তু যদি সত্যি এই আশঙ্কার জায়গাটা থেকে থাকে তাহলে যে দলই ক্ষমতায় আসুক না কেন, তারা কি এইবার এই ব্যাপারটায়, অর্থাৎ বাইরের থেকে আমাদের দেশে অনুপ্রবেশ এবং আমাদের নিরাপত্তা বিঘ্নিত করার কেন্দ্র হিসেবে যাতে আমাদের এই বাংলাটা পরিচিত না হয়ে যায় তার জন্য সচেষ্ট হবেন? ডিপোর্ট করা না করা পশ্চিমবঙ্গের উপর তো নির্ভর করে না, সেটা হচ্ছে কেন্দ্রীয় পলিসির ব্যাপার। কেন্দ্রে তো বিজেপি আছেই, কেন্দ্রে আজকে তো বিজেপি আছেই। আজকে আন্তর্জাতিক সম্পর্কের জায়গাটা তো হচ্ছে একটা দেশের সঙ্গে আর একটা দেশের, সেখানে একটা অঙ্গরাজ্য কী করে আসছে? এর তো কোনো রেফারেন্স নেই, এর তো কোনো প্রাসঙ্গিকতাই নেই। দেখুন, হ্যাঁ, এটা আমি নিশ্চিত এই ভোটের আগে হলে, মানে 29 তারিখের আগে হলেই আর কি, জয়প্রকাশবাবু বলতেন যে এই যে আমাদের এখানে লোকজন ঢুকে পড়েছে, সেগুলো ঢুকলো কী করে? ওটা তো এই আমাদের সীমান্তে বিএসএফের দোষ এবং তার মানে কেন্দ্র এটার জন্য দায়ী, সুতরাং বিজেপিকে ভোট দেবেন না। জাস্ট সময়ের হেরফেরে গোটা বিষয়গুলো কীরকম বদলে যায় দেখেছেন? নেতারা কিন্তু প্রমাণ করলেন যে তারা এরকম মানে রাজনীতির যে ইস্যুগুলো তোলেন সেগুলো কিন্তু সব সময় ওই যে সময় যেটা সেই সময় সেটা। শীতকালে সোয়েটার পরবেন, গরমকালে খালি গায়ে ঘুরবেন, এইটাই হচ্ছে আসল কথা। দেখুন, এর বাইরেও কিন্তু একটা জিনিস আছে, এটা ভাববেন না যে রাজনীতিতে এইটাই নিয়ম, সময়টা সময়, একদম না। বরং রাজনীতিতে ইস্যু কখনো বাসি হয় না। সুযোগ পেলেই আস্তিন থেকে পুরনো টেক্কা যে কোনো রাজনৈতিক দল বার করে ফেলতে পারে। আর তাই বাংলাদেশি সাংসদের কথার সূত্রে ফের হিন্দু, মুসলিম, বাংলাদেশি, রোহিঙ্গা, এসআইআরের প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তার আলোচনা, সেটাতে সবাই ঢুকে পড়বেন, ঢুকে পড়ছেনও, কিন্তু সেটা ধরনটা, ব্যাখ্যাটা বদলে গেছে। অর্থাৎ ভোট শেষ হয়ে গেছে মানে ইস্যুটা মরে গেছে এরকমটা নয়, দৃষ্টিভঙ্গিটা বদলে গেছে। এটাই হচ্ছে মজা।
অনেক কিছু ভোটের জন্য, জাস্ট ভোটের আগে আর পরের মধ্যে না অনেক কিছু বদল হয়ে যায়, এইটা আমরা বুঝতে পারছি। আরও একটা ক্ষেত্রে, এটা তো ছেড়ে দিন, এটা তো একটা বিরাট বড় প্রেক্ষাপটের আলোচনা, আন্তর্জাতিক রাজনীতির বিষয়, আমাদের দেশে নিরাপত্তার বিষয়, অনুপ্রবেশের মতো বিষয়, সব গম্ভীর গম্ভীর ব্যাপার, যেগুলো আপনার আমার কোনখানে গিয়ে ক্ষতি করছে অন্তত 2 মিনিট ভেবে তারপর আমি বুঝতে পারবো। কিন্তু যেটার ক্ষেত্রে আমাদের বুঝতে 1 সেকেন্ডও লাগবে না, সেটাও তো ভোটের ওপর নির্ভরশীল। দেখুন না, ভোট মিটতে না মিটতেই গ্যাসের দামটা বেড়েছে। এবার এটা নিয়ে বিজেপি বিরোধীরা উৎসাহিত হয়ে উঠতে পারতেন, এবং হবেনও, সেটা ভোটের রেজাল্ট বেরোলে যদি তাদের দিকে ইতিবাচক ফল হয়, তখন তারা বলবেন আমরা এই সঠিক কথাগুলো বলেছিলাম, আমরাই তো ভবিষ্যৎবাণী করেছিলাম যে ভোটের পরেই গ্যাসের দাম বাড়বে, সেটাই হয়েছে। এবার তারা যে তাদের যে মানুষজন সঠিকভাবে বেছে নিয়েছেন এটা বোঝানোর জন্য তখন তারা এই ইস্যুটাকে তুলে নিয়ে আসবেন, অর্থাৎ এটা দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আর যদি বিজেপি জেতে তাহলে বিজেপি বলবে যে দামটা বেড়েছে তো বাণিজ্যিক গ্যাসের, তারা কিন্তু মধ্যবিত্তের হেঁসেলে এই ছ্যাঁকাটা লাগতে দেয়নি। এবার কাকে কোন দিকে দেখবেন? মানে যতই আমেরিকা ইরানের মধ্যেই অকারণ ঝুট ঝামেলার জন্য এই হরমুজ প্রণালীটাকে অবরোধ করে রাখার জন্য জ্বালানির দামটা বাড়ুক, যতই বহুভাবে চেষ্টা করলেও এইভাবে যদি অবরুদ্ধ হয়ে থাকে একটা জায়গা, তাহলে কোনো না কোনোভাবে জ্বালানির দাম বাড়বেই, এটা আমরা বুঝে যাই। তৎসত্ত্বেও এটা কিন্তু নিজের মতো করে সবাই ইস্যু করে ফেলবে, এবং আমরা এটা বুঝে ফেলবো তাদের বর্ণনায়, তাদের বোঝানোয়, যে রাজনীতি তারা এই কষ্ট সহ্য করতে পারে, বড্ড কষ্ট সহিষ্ণু হয়। ভোট থাকলে ভোটের আগে তারা এমন কিছু করতে রাজি নয়, এমন কোনো সিদ্ধান্ত নিতে রাজি নয়, নাকের ওপর দিয়ে জল চলে গেলেও তারা এমন কোনো সিদ্ধান্ত নেবে না যাতে সরাসরি মধ্যবিত্ত বাঙালি বা সাধারণ মানুষের ঘরে আগুন লাগে, পকেটে কেউ হাত গলায় আর কি। তাহলে মানুষজন খুব চটজলদি বদলে যাবে। অর্থাৎ ব্যক্তিগত সমস্যা যতক্ষণ না হয় ততক্ষণ যে মানুষ খুব বেশি বদলায় না, অন্য কিছু তাদের তখন বোঝানো যায়। কিন্তু ব্যক্তিগত সমস্যার জায়গায় মানুষজন যে কোনো রকমভাবে আপোষ করে না, সেটা আমরা বুঝে গেছি। তো এই ক্ষেত্রে যেরকম এই বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে, তাতে হয়তো আপনার হেঁসেল খরচটা বাড়লো না, কিন্তু ওই হোটেল রেস্তোরাঁয় খাবারের দাম বাড়তে পারে। বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় গ্যাস চালিত যানবাহন মানে অটোয় ভাড়া বাড়তে পারে। অর্থাৎ সোজাসুজি না হলেও ঘুর পথে আমাদের পকেট কিন্তু আর একটু খালি হতেই পারে। তৃণমূলের নেতারা এটাকে যথারীতি সমালোচনা করছেন, কিন্তু এর আগে যখন গ্যাসের দামটা বাড়ছিল তখন তারা বিরাট করে কিন্তু এটা নিয়ে আন্দোলনে নামেননি। কেন? কারণ তাদের মনে হয়েছিল এটার থেকে অনেক বেশি অনেক কিছু বলার মতো তাদের আছে। এসআইআর টেসআইআর এই সমস্ত নিয়ে বিরোধিতা করাটা তাদের পক্ষে সুবিধাজনক। আর বিজেপির নেতারা তারা তো একটা সোজা সাপটা রাস্তা তখন ধরে রেখেছিলেন, এখনও হয়তো সেটাই বলছেন যে রাজ্য সরকার কেন রাজস্বে ছাড় দিয়ে মানুষকে একটু স্বস্তি দিচ্ছে না। লকেট চট্টোপাধ্যায়ের মতো বিজেপি নেতৃত্ব সে প্রশ্ন তুলেছেন। আমাদের দুটো কথা জানেন তো, এক, মানুষের যে সমস্যার জন্য তৃণমূল নেতারা ওই সমাজ মাধ্যমে কেন্দ্রকে দোষারোপ করছেন, সেই সমস্যার কথাটা ভোটের সময় তাদের মাথায় ছিল না কেন? কেন ভোট প্রচারে জ্বালানি সমস্যা বা জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে আচমকা চুপ করে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? মধ্যপ্রাচ্যে যুদ্ধের দোহাই দিয়ে এখনও তো শহরাঞ্চলে 25 দিন আর গ্রামীণ এলাকায় 45 দিন পর গ্যাস বুকের নির্দেশ বলবৎ আছে। কেন সেই নিয়ে তৃণমূল প্রচার চালালো না? তাই কি মনে হচ্ছিল যেগুলো মানুষের ইস্যু এবং যেটা না হয়ে উপায় নেই, গোটা বিশ্ব যে জিনিসটার জন্য ভুগছে সেটা মানুষজন বুঝে গেছেন। আর দুই, লকেট চট্টোপাধ্যায়রা রাজ্যের রাজস্ব ছাড়ার যে দাবিটা রাখছেন সেটা নিয়ে জাস্ট আমাদের একটা
আশা আছে। এই যে বিভিন্ন এক্সিট পোল টোল যা বলেছে, বিজেপি যদি সরকারে আসে তাহলে তখন তিনি তো শাসক দলের নেত্রী হয়ে যাবেন, তখন শাসক দল সেই দাবি পূরণ করবেন তো। নাহলে কিন্তু বুঝতে হবে রাজনীতি আর যাই হোক মানুষের জন্য না, রাজনীতি শুধুমাত্র অনেক বড় বড় বিষয়ের জন্য, যেখানে তাদের নেতারা নিজেদের মতো করে ফয়দা পান। সেখানে যাহা তৃণমূল তাই বিজেপি, বা তাহাই ওই বাম, কংগ্রেস, অন্যান্য সব দল। মাঝখানে আঁটি হয়ে গড়াগড়ি খায় সাধারণ মানুষ। জোর করে ভারতবর্ষের সরকার দাম বাড়ানো রুখে দিয়েছিল, কারণ ভোট। এলপিজির দাম তো বাড়বেই, কারণ আমাদের যত এলপিজি লাগে তার 40% পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে আসে। কিন্তু সেখানে সরকারের দায়িত্ব কি? তার অর্থ ভাণ্ডার থেকে অনুদান দিয়ে এই দাম বাড়ানোর রুখতে। মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকারে নিজেদের যেটা ভ্যাট নেওয়া হয় সেটা যদি তারা কম করতো তাহলে হয়তো সাধারণ মানুষের সেটা সুবিধা হতো। কখনো সহযোগিতা করেনি এবং মানুষের পকেটে টান পড়েছে। এবং আমরা এইটুকু বলতে পারি, যুদ্ধকালীন পরিস্থিতিতে যেরকম অবস্থা হয়েছে, আমাদের সরকার এলে নিশ্চয়ই এই সব ব্যাপারে ভাবা হবে। এই বিধানসভা নির্বাচনের আগে আমরা বারবার বলেছিলাম, দেখবেন বিধানসভা নির্বাচন শেষ হতে না হতেই আবার এরা পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দেবে। ঠিক তাই হলো। অবাক হবেন না, কয়েকদিনের মধ্যে দেখবেন ডোমেস্টিক গ্যাসের দামও বেড়ে গেছে, তারপরে দেখবেন পেট্রোল ডিজেলের দামও বেড়ে গেছে। তো সবটাই যদি জানেন তাহলে ভোটের আগে আন্দোলনে নামেননি কেন? ভোটের আগে ছেড়ে দিন, ভোট হয়ে গেছে তো। হ্যাঁ, তৃণমূল তো শুধু একটা ভোটের জন্য দল নয়, এটাই তো তারা বলবেন। তো মানুষের জন্য যারা আছেন, মানুষের জন্য যারা কাজ করেন, তারা ভোট মিটে গেছে বলে এখন কি তারা প্রচুর খাটাখাটনি হয়েছে বিশ্রাম নেবেন? গ্যাসের দাম তো বাড়ল এবং তারা আশঙ্কা করছেন, ওই শুনলেন যে এরপর ডোমেস্টিক গ্যাসের দাম বাড়বে, রান্নার গ্যাসের দাম বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে ওই পেট্রোল, ডিজেল, সমস্ত জ্বালানির দাম বাড়বে। তো যদি সবটাই জানেন তাহলে এখনও আন্দোলনে নামছেন না কেন? নাকি এখনও ভোটের রেশ কাটেনি? ওই মানুষকে বাঁচানোর কথা বা মানুষের পকেট বাঁচানোর কথা ওটা তো পড়ে, তার আগে আপাতত কি তারা চাচা আপন প্রাণ বাঁচা, মানে নিজেদের প্রাণ বাঁচানোর দিকেই বেশি উদ্যোগী হয়ে বসে থাকবেন? স্ট্রং রুমের পথেই তারা আপাতত পড়ে থাকবেন। স্ট্রং রুমটা সামলানো হলে, সমস্ত কিছু ঠিকঠাক হলে তবে না মানুষের কি মনে ছিল সেটা তারা জানতে পারবেন। এমনি এমনি তো কিছু হয় না, তাই না? তো মানুষ তাদের কথা যদি না ভাবে, তার মানে তারা মানুষের কথা ভাববেন না। এই হচ্ছে আসল জায়গা। বললাম না, প্রতি মুহূর্তেই রাজনৈতিক দলের চিনে নেওয়া, আর এর থেকে ভালো কোনো উপায় আর কিচ্ছু নেই এই ভোটের ঠিক পরের সময়টা। দেখুন, যদি পরিস্থিতির বিচার করেন তাহলে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস অন্য যে কোনো বিষয় ছেড়ে স্ট্রং রুম নিয়ে রাজনীতি করতেই বেশি পছন্দ করবে, এটা তো পরিষ্কার। ক্ষমতায় ফিরলে তারপর আগে তো আবার ফের একবার ক্ষমতায় আসার আনন্দ টানন্দ সেগুলো করে তারপর দপ্তর টপ্তর ঠিক হবে, তারপর তো মানুষের কথা ভাববেন কি ভাববেন না সেটা ভাবার সময় পাবে। সুতরাং আপাতত তারা ওই স্ট্রং হবেন বলে, স্ট্রং হওয়ার আশায় স্ট্রং রুম পাহারা দেবেন বলে ঠিক করেছে। ভোট মিটলে ওই ইভিএমগুলোকে যেখানে রাখা হয় না সেটাকে স্ট্রং রুম বলে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আচমকাই তার দলের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন স্ট্রং রুম পাহারা দেওয়ার জন্য। আর তারপরেই আমরা দেখেছিলাম যে সবার আগে উত্তর কলকাতার 7টা বিধানসভা আসনের সমস্ত ইভিএম যেখানে রাখা আছে সেই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ছুটে গেছেন কুণাল ঘোষ আর শশী পাজা। আপনাদের মনে আছে কালকে যখন ওই না বললেই নয় হচ্ছিল, তখনই আপনাদের বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ও বেরিয়েছেন। আমরা প্রথমে ভেবেছিলাম তিনিও বোধহয় ওই টার্গেট করেছেন ওই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, ওইখানেই গিয়ে হাজির হবেন। কারণ তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে ওইখানে স্ট্রং রুমের ভেতরে নাকি তারা কিছু মানুষকে যাতায়াত করতে দেখেছে। যেখানে গণ্ডগোল হয়েছে সেখানেই তো মমতা বন্দ্যোপাধ্যায় লোকজন পাঠিয়ে দিয়ে থাকেন, তিনি নিজেও বেরোলে সেখানেই যাবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমরা কি দেখলাম, তিনি দক্ষিণ কলকাতার শাখওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমের বাইরে গিয়ে হাজির হলেন। প্রথমে সেখানে পৌঁছেছিলেন ফিরহাদ হাকিম, আর তারপর বেশি রাতে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে পৌঁছে গেলেন।
এটা দেখে আবার কেউ কেউ না এটা ভাবতে পারেন যে ওই সাখাওয়াত মেমোরিয়াল ওখানে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ইভিএমগুলো রয়েছে নিজের কেন্দ্রের, মানে বাকিদের নিয়ে খুব বেশি ভাবনা নেই। দেখুন, এইগুলো ভাবার কোনো কারণ নেই। তৃণমূল কংগ্রেস নেত্রী প্রায় 2-2.5 ঘন্টা স্ট্রং রুম চত্বরে বসে থাকেন, আর অন্যান্য জায়গা থেকেও তৃণমূল প্রার্থীদের এই স্ট্রং রুম অভিযানের খবর আসতে থাকে। এবার এটা দেখে আপনাদের মনে হতে পারে যে এই অভিযান তো হলো, ধর্ণা হলো, এটা কোনো রণকৌশলের অংশ কি নাকি কিছু সত্যি সত্যি পাওয়া গেল? এটা আমাদেরও প্রশ্ন ছিল, জানেন তো। কারণ দেখুন, রাত দুপুরে এইরকম একে তো পরপর এতদিন ধরে ইলেকশন কভার করে ভোট শেষ হয়েছে, তারপরে একটুখানি সবাই কিন্তু আমাদের তরফ থেকেও তো আমাদের প্রস্তুতি চলছে এই ইলেকশন ডে যেদিন আর কি আপনার ফল ঘোষণা হবে সেদিনটার জন্য। এবার তার মধ্যে ওই রাতের বেলা হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলেন এরকম একটা জায়গায়, স্ট্রং রুমে। তার আগে তার কথায় ওখানে কিছু একটা গণ্ডগোল হচ্ছে এরকম অভিযোগ তুলে আরও 2 নেতা নেত্রী কুণাল ঘোষ, শশী পাজা, তারা চলে গেলেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। তাহলে এই জায়গাগুলোতে তাহলে সত্যি কি তাহলে কিছু একটা হচ্ছে? নিশ্চয়ই তারা কোথাও গিয়ে একটা আশঙ্কিত, নিশ্চয়ই তারা কিছু ইঙ্গিত পেয়েছেন, নিশ্চয়ই একটা কিছু তারা সামনে আনবেন ঠিক কোনখানে গণ্ডগোল হয়েছিল, যেটার জন্য মানে ওই রকম পৌঁছে যাওয়া, আটকে যাওয়া, বসে থাকা, তার মানে তো কিছু একটাতে তারা পৌঁছতে চাইছেন। শেষ পর্যন্ত আমরা কি দেখলাম? কিছুই দেখলাম না। মমতা বন্দ্যোপাধ্যায় 12টার কিছুক্ষণ পর তিনি বাড়ি চলে গেলেন। বাকি জায়গায় বাকি যারা ছিলেন তারাও ওই নির্বাচন কমিশনের সাথে কথা বলে ধর্ণা তুলে চলে গেলেন। বাইরের থেকে ওখানে নাকি পাহারার ব্যবস্থা হচ্ছে এটা বলা হলো, কিন্তু ঘটনা হলো যেখানে যেখানে তারা এরকম কাণ্ড কারখানা করলেন সেখানেই দেখলাম তারপর আবার বিজেপির নেতারা দৌড়ে গেলেন, শুভেন্দু অধিকারীও পৌঁছে গেলেন। তো এই গোটা বিষয়টা তাহলে আসলে কি সত্যিই কিছু ছিল, নাকি এটা একটা অন্য কোনো রণকৌশলের অংশ? এইটা তো আপনাদের সংশয় জাগবে, আমাদেরও জাগছে। কারণ সত্যি যে সেই রকম করে তারা কোনো নির্দিষ্ট অভিযোগ করেছেন তাও নয়। ওই ওখানে কিছু লোকজনের যাতায়াতের কথা শুনেছিলেন, বলেছিলেন, তারপর সেগুলোকে বুঝিয়ে দিতেই তারা চলে এসছেন বাড়িতে। তাহলে এটা হলো কেন? দেখুন, ঘটনাচক্রে কালকে এই আইপ্যাক কর্তা ভিনেশ চ্যান্ডেল তিনি জামিন পেয়েছেন। অনেকেই সন্দেহ করছেন যে তাহলে কি ফের এই ভোট কুশলী সংস্থা তৃণমূলের নাবিকের ভূমিকায় তাকে জেলে নিয়ে যেতেই তো তারপর শোনা গেছিল যে ভোট কুশলী সংস্থা এখানে কার্যকলাপ, অফিস টফিস বন্ধ করে দিয়েছে, ভোট মিটে গেছে, তিনি জামিন পেয়েছেন। তাহলে কি আবার পুরনো মহিমায়? দেখুন, তাদের কোনো এটার মধ্যে বিরাট কোনো ভূমিকা আছে কি নেই সেটা বলা খুব মুশকিল। সব সময় সব কিছু কি আর কাকতালীয় হয়? ভোটের আগে ধরা পড়লেন, ভোটের পরেই ছাড়া পেলেন। তারা ছাড়া পেতেই মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তাটা দিলেন, যেটা শুনে অনেকেই প্রশ্ন তুলেছেন যে সচরাচর তৃণমূল নেত্রীর কথাবার্তায় যে স্বতঃস্ফূর্ততা বা স্বাভাবিকতা থাকে, তিনি খুব স্পন্টেনিয়াস কথাবার্তা বলেন, তো কিছু লেখা টেখা দেখে পড়েন না, পড়লে যেরকম অস্বাভাবিকতা থাকে, একটু মানে একটু আড়ষ্ট ভাব থাকে, সেটা তার থাকে না কোনো দিন। তো অনেকেই নাকি তাকে কিন্তু স্বতঃস্ফূর্ত লাগেনি। তো সেটা এই সব কিছু একটা কোনো একটা পরিবর্তিত পরিস্থিতিতে কিনে এটা এইসব নিয়েও তো প্রশ্ন টশ্ন উঠছিল আর কি। আমাদের কি মনে হয় জানেন, আইপ্যাকের মধ্যে ভূমিকা আছে কি নেই আমরা জানি না, কিন্তু একটা বিষয় সুনিশ্চিত, এর মধ্যে একটা কৌশল আছে। মমতা বন্দ্যোপাধ্যায় ওই সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে পৌঁছে ঠিক কী করেছিলেন সেটা আমাদের আবার জানানোর চেষ্টা করেছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শুভেন্দু অধিকারী। কাল রাতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভবানীপুরের বিজেপি প্রার্থী দাবি করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী এজেন্ট অসীম বসু শুধু সেখানে উপস্থিত হয়েছিলেন তা নয়, তারা ওখানে ধর্ণা দেবার পুরোদস্তুর বন্দোবস্ত করে গেছিলেন। বিজেপি কর্মী সমর্থকদের শুভেন্দু অধিকারী তারপর আশ্বস্ত করে দাবি করেছেন যে ওরা ওখানে যেতে পারেন, কিন্তু তার নির্বাচনী এজেন্টও তৃণমূল প্রার্থীর পাশাপাশি সাখাওয়াত স্কুলে উপস্থিত রয়েছেন। অর্থাৎ তিনি তখন না গেলেও তার আগের থেকেই তার
প্রতিনিধি, তিনি যে ওই তৃণমূল নেত্রীকে কড়া মার্কিংয়ে রেখেছেন সেটা শুভেন্দু অধিকারী পরিষ্কার করে দিয়েছেন। তাহলে এর বাইরে কি আছে? হ্যাঁ, শাখাওয়াতের বাইরেও কিন্তু এটা স্পষ্ট। সেখানে কিন্তু যেভাবে বারবার তৃণমূল বিজেপির মধ্যে উত্তেজনা হচ্ছে, তাদের এটা পরিষ্কার দুপক্ষই এখন অন্তত ভোট যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ একে অপরকে খুব কড়া মার্কিং করছে। সেখানে তৃণমূলের প্রতীক্ষাটা একটা গাড়ি কি করছে এই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা। এক শিখ ধর্মাবলম্বী বিজেপি সমর্থককে গাড়ির সামনে শুয়ে পড়তেও দেখা যায়। বোঝাই যায় যে ভোট হয়ে গেলেও ওই ভবানীপুরে বাঙালি অবাঙালি ভাগাভাগির রাজনীতিটা সেটা কিন্তু শেষ হয়নি। শাখাওয়াত স্কুলের বাইরে শুভেন্দু অধিকারী গুজরাটের থেকে পাঞ্জাবি বহিরাগতদের জড়ো করেছেন এবং এটার মেন উদ্দেশ্য যে গোলমাল পাকানো, সেই অভিযোগ তো গতকাল তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। ওই তৃণমূলের প্রতীক্ষাটা গাড়ির সামনে শিখ ধর্মাবলম্বী বিজেপি সমর্থকে শুয়ে পড়া আর ওখানে দীপ প্রজাপতি নামে এক বিজেপি কর্মীর উপস্থিতি নিয়ে স্বয়ং মমতা ব্যানার্জি প্রশ্ন তুলেছেন। এবার এইগুলো দেখে আপনাদের সবার কিন্তু মনে হতে পারে যে আরে এর আগে আমরা তো দেখেছিলাম যে মহুয়া মৈত্র তিনি গুজরাতিদের সম্পর্কে কিছু মন্তব্য করায় সবাই মিলে রে করে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। তাহলে মমতা ব্যানার্জি এখন এই প্রশ্নটাই কেন তুললেন? এটার উত্তরটাও আপনারা নিশ্চিতভাবেই জানেন। ভোট তো শেষ, এখন ভোট গণনা বাকি, কিন্তু এই যদি এই তাদের ওখানে তো প্রচুর এই ভবানীপুর কেন্দ্রে প্রচুর অবাঙালি ভোটার রয়েছেন, কিন্তু এখন তারা যদি ক্ষুব্ধ হনও তাতে ভোটের কোনো পরিবর্তন হবে না, তো যা হবার হয়ে গেছে। কিন্তু যেটা বাকি আছে ভোট গণনা, সেই সময় পর্যন্ত নিজের দলের কর্মীদের চাঙ্গা রাখাটাই এখন বড় চ্যালেঞ্জ। আসো না সামনে। কেন ঢুকতে দিয়েছে জিজ্ঞেস করো, অন্য কাউকে ঢুকতে দিচ্ছে না, ওদের কেন দিয়েছে? আমার তো আমার এখানে ইলেকশন কমিশনের স্ট্যাম্প আছে, যারা এজেন্ট আছে তাদের স্লিপ আছে, তো ওদের পার্টি গাড়ি ঢুকিয়ে এখানে হামলা করছিল কেন? ওরা জানে না আমি এখানে একবার বললে কলেজ ট্রেনে 10,000 ছেলে চলে আসবে, সেটা কি ভালো হবে? সামলাতে হবে তো বলতে আমাদের গাড়ি এসছে বিকজ চিফ ইলেকশন এজেন্ট এসছে। তার জন্য 5 স্টার হোটেলের ওয়াশরুম এসেছিল, ওইটা বিজেপি কর্মীরা তাড়িয়ে দিয়েছে, ওই জন্য ওনাকে পালাতে হয়েছে। নইলে উনি পরিকল্পনা করে এসেছিলেন এখানে যতক্ষণ না হারছেন 4 তারিখে ততক্ষণ বসে থাকবেন। দেখুন, শুভেন্দু অধিকারী নিজের মতো করে তৃণমূল নেত্রী তিনি যে ওখানে ধর্ণা দিতে এসেছিলেন এবং কেন ধর্ণা দিতে পারেনি তার একটা ব্যাখ্যা দিয়ে দিলেন। এবার প্রশ্ন হচ্ছে সেটা না, প্রশ্ন হচ্ছে যে অভিযোগও সেরকম কিছু নেই, সত্যিই তো কিছু প্রমাণিতও হয়নি, বিরাট কিছু ঘটেছে সেটা স্ট্রং রুমে সেটাও দেখা যায়নি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এইভাবে ধর্ণাই দেবেন বা এইভাবে এত ক্ষিপ্ত হয়ে ছুটে আসবেন এবং এই যা যা কথাবার্তা শুনছিলেন আর কি সেগুলো বলবেন আর কি, বা বিভিন্ন জায়গায় স্ট্রং রুম পাহারা দেওয়ার কথা বলবেন? তার কারণ দুটো। প্রথমত, এই যে বিভিন্ন এক্সিট পোলের রেজাল্ট সামনে এসছে, যেগুলোতে দেখানো হচ্ছে যে বিজেপি ক্ষমতায় চলেই এসছে প্রায়, এর প্রভাবটা কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর পড়তে পারে। তারা স্বাভাবিকভাবেই একটু মানসিকভাবে মুহ্যমান হয়ে যেতে পারেন। মুশকিল হচ্ছে তৃণমূলের তরফ থেকেই তো বারবার বলা হচ্ছে যে
শেষ পর্যন্ত কর্মীদের ওখানে গণনার সময় থাকতে হবে এবং সতর্ক হয়ে থাকতে হবে, নয়তো গণনার মেশিনে প্রচুর গণ্ডগোল হয়ে যেতে পারে। অত্যন্ত এই ব্যাপারটা মানে গণ্ডগোল যে হতে পারে, কিভাবে গণ্ডগোল হয়, সেগুলো কিন্তু একদম অত্যন্ত আত্মবিশ্বাসী ভঙ্গিতে তৃণমূল নেতৃত্ব বারবার বোঝাচ্ছেন কর্মীদের। এবার এই কথাগুলো শুধু যদি বলেন তাহলে লোকজনের মধ্যে সেই উদ্দীপনা দেখা দেওয়ার বদলে তারা আরও ঝিমিয়ে পড়তে পারে। সত্যি এরকম ব্যাপার? সত্যি এইদিকে তো এক্সিট পোল বলছে হেরে গেছি, তার মধ্যে আবার নেতৃত্ব তারা আবার ওখানেও গণ্ডগোলের আশঙ্কা করছে, মানে কোনো কিছুই আমাদের হাতে নেই। তাহলে তো যখন হেরেই গেছি যদি, তাহলে আর কী হবে, এই ভেবে তারা সব বসে যেতে পারে। সেটা যাতে না হয় সেই জন্যেই কি তৃণমূল কংগ্রেস নেত্রী জানেন যে তার আন্দোলনটাই তার দলকে চাঙ্গা করার একটা সবথেকে বড় ওষুধ, সেটাই করার চেষ্টা করলেন। পাশাপাশি আরও একটা জিনিস হতে পারে, বিজেপি কতটা প্রস্তুত, তারা আদৌ আত্মসন্তুষ্টিতে ভুগছে কিনা, এই যে এত জায়গায় এই এক্সিট পোলে দেখিয়ে দিচ্ছে জিতেই গেছে, তারা নিশ্চিন্ত হয়ে ঘরে বসে থাকছে কিনা, এটাও কি মমতা বন্দ্যোপাধ্যায় পরীক্ষা করতে চাইলেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে কিন্তু দুটো উদ্দেশ্যই সফল। তার নির্দেশ পাওয়ার পরেই উজ্জীবিত তৃণমূলের তরফে ওই পাশে যেরকম ওই বললাম কুণাল ঘোষ, শশী পাজারা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুমে ওই ইভিএম খোলার অভিযোগ করেন, ওখানে যান, অন্যান্য জায়গাতেও সমস্ত প্রার্থীরা যান স্ট্রং রুমে, সব জায়গায় দলীয় কর্মীরা হাজির হন। যদিও কমিশন বলেছে সব রাজনৈতিক দলকে জানিয়েই বিধানসভা ভিত্তিক পোস্টাল ব্যালট ভাগ করা হচ্ছিল, কোনো অনৈতিক কিছু হচ্ছিল না। এবং নির্বাচন কমিশনের জবাবে তৃণমূল সন্তুষ্ট হয়েছে, তাদের আর কিছু বলার নেই, এটা ধরে নেওয়াই যেতে পারে, কারণ কমিশন জবাব দেওয়ার পরেই কুণাল ঘোষ, শশী পাজারা ধর্ণা তুলে নেন। কিন্তু এই যে একটা ধর্ণা ব্যাপার হলো, মমতা বন্দ্যোপাধ্যায় খোদ দৌড়ে এলেন, তার দলের নেতৃত্ব তারা বিভিন্ন জায়গায় ওই স্ট্রং রুমের বাইরে ধর্নায় বসলেন, তারপর কর্মীদের নজরদারির কাজটা চালিয়ে যেতে বললেন। এটা সব কিছুর মধ্যেই একটা বেশ অ্যাকশন প্যাক ব্যাপার আছে আর কি। এটা হলে এই যে ক্লান্তিটা কাটিয়ে আবার কিন্তু লড়াইটা যে শেষ হয়নি, এখনও যে লড়াইয়ের জায়গা আছে সেটা কর্মীদের বুঝিয়ে দেওয়া গেল। সেক্ষেত্রে তৃণমূল নেত্রীর দলকে বা দলের যে কর্মীরা এক্ষেত্রে কার্যকরী হবেন তাদের চাঙ্গা করার স্ট্র্যাটেজিতে সফল। এবং পাশাপাশি ভোটের পর বিজেপি যে গাছাড়া দেয়নি, বরং তারাও যে চোখ আর কান সজাগ রেখেছে, খোলা রেখেছে, সেটারও তো প্রমাণ মমতা বন্দ্যোপাধ্যায় পেয়ে গেছেন। ভবানীপুর থেকে ক্যানিং, রামপুরহাট থেকে মালবাজার, যেখানেই তৃণমূল প্রার্থীরা যাচ্ছেন সেখানেই তো বিজেপির প্রার্থীরাও পিছু পিছু গিয়ে হাজির হয়েছেন। এবং সেই ধারাবাহিকতা রক্ষা করেই আজকে শাখাওয়াতে পৌঁছে গেছিলেন শুভেন্দু অধিকারীও। সুতরাং লড়াইটা ওয়াক ওভার কেউ কাউকে দিতে রাজি নন। আর আমরা কি বুঝতে পারছি, ভোট পড়লেই, ভোট দেওয়া হয়ে গেলেই নির্বাচনের ফলাফল নির্ধারিত হয়ে যায় না। ওই নির্বাচনের ভোট গুণে ফল ঘোষণা অবধি লড়াইটা কিন্তু ওপেন থাকে। এবার এটা যখন আমরা বুঝে গেলাম, তখন কিন্তু আমরা এটাও বুঝে গেলাম তাই যদি হবে তাহলে আর এই এক্সিট পোল টোল করে কি লাভ বলুন তো? কেন টেকনিক্যাল ফল্ট হবে? স্ট্রং রুমে সিসি ক্যামেরা কেন বারবার খারাপ হবে? কালকে তো আমরা বললাম পোস্টাল ব্যালট, যেটা নিয়ে ডিসপিউট, যেটা আমাদের না জানিয়ে বা আমাদের লোকের অনুপস্থিতিতে পোস্টাল ব্যালট বলে কিছু কাগজ খোলা হচ্ছে, সেই পোস্টাল ব্যালটে স্ট্রং রুমে সিসি ক্যামেরাই লাগায়নি, এটা কি করে হতে পারে? প্রত্যেক জেলাতে যাচ্ছি, যেখানে কাছাকাছি জেলা যেটা আছে আমরা দেখলাম ওখানে কাউন্টিং হল অ্যারেঞ্জমেন্ট কি আছে, এখানে তো খুব ভালো অ্যারেঞ্জমেন্ট আছে। যেরকম কপি বুক যেটা আছে, যেরকম আমাদের রুল রেগুলেশন আছে ওরকমই আছে। কে অ্যালিগেশন লাগাচ্ছে, কি লাগাচ্ছে নিয়ে লাগাচ্ছে, কোনটা অ্যালিগেশন আছে নিয়ে আছে, কালকে বলবে এখন বোমা পড়ছে, এখন কি বোমা পড়ছে কি এখন প্রক্সিমিটিতে অ্যালাউ করা উচিত নয়। উনি কালকে পরিকল্পনা করে বাড়িতে পরার মতো শাড়ি পরে এখানে এসেছিলেন, উনি এখানে থাকতেন, উনার এটা একটা বদভ্যাস আছে ধর্ণা দেওয়া বসা। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় অনৈতিক কোনো কাজ করেনি, ধর্ণা অনশন এগুলো রাজনৈতিক দাবি আদায়ের হাতিয়ার, এটা তো আমরা ধরতে পারি। কারণ যতীন দাস থেকে মহাত্মা গান্ধী, এমনকি আমাদের একান্ত আপন সুভাষচন্দ্র বসু এই রাজনৈতিক হাতিয়ারগুলোকে ব্যবহার করেছেন। তাহলে
এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্রং রুম ধর্নাকে কেন বদভ্যাস বললেন শুভেন্দু অধিকারী? নিছক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা রয়েছে বলে, নাকি শুভেন্দু অধিকারী বুঝতে পারছেন যতই ভোট মিটে যাক মমতা বন্দ্যোপাধ্যায়কে তার সেরা ভাবমূর্তিতে কোনোভাবেই অবতীর্ণ হতে দেওয়া যাবে না? বিরোধী ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বমূর্তিটা ধরা মানে তৃণমূল দলটা বাড়তি অক্সিজেন পেয়ে যাবে। মানে ভবিষ্যৎ বর্তমান কোনো ক্ষেত্রেই তৃণমূলকে একটু অক্সিজেন দিতে চাইছেন না আর কি ভবানীপুরের বিজেপি প্রার্থী। এবং দেখুন, যদি মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে ওখানে গিয়ে হাজির হয়ে তাদের ওপর চাপ সৃষ্টি করেন বা তা সুকৌশলে তার দলকে চাঙ্গা করেন, তাহলে সেই কাজটা কি তিনিও করছেন না? দলীয় কর্মীদের তারা কিন্তু নিয়মিত ওই নির্বাচনের ফল মানে ওই ভোট গণনার দিন কিভাবে প্রস্তুত হতে হবে তার জন্য কর্মী শিবির করছেন। আর সেখানে শুভেন্দু অধিকারী একবারে কর গুণে বুঝিয়ে দিয়েছেন যে কোন কোন সময় কি হবে, একদম বলে দিয়েছেন এই 1-2 রাউন্ডে আমি এগোবো, তারপর 3, 4, 5 উনি এগোবেন, ওই 20 রাউন্ডের পর আমি জিতে যাব। এই যে বক্তব্যগুলো সবার কিন্তু দেখে পরিষ্কার বুঝতে কোনো অসুবিধা হবে না যে একে অন্যের ওপর ওই মনস্তাত্ত্বিক চাপিয়ে দিয়ে তাদের হতোদ্যম করে দেওয়ার চেষ্টাটা অন্তত ভোট গণনার দিনের আগে সবাই চেষ্টাটা চালিয়ে যাচ্ছে। এবার মুশকিল হচ্ছে যদি হতোদ্যম হওয়ার বদলে সঙ্গে সঙ্গে তো সবাই নিজেদের দলের কর্মীদেরও চাঙ্গা করার চেষ্টা করছেন। দু দলের কর্মীরাই যদি চাঙ্গা হয়ে এইভাবে স্ট্রং রুমকে কেন্দ্র করে নিজেদের কৌশলটা ঝালাতে শুরু করেন, তাহলে যত কাণ্ড তো স্ট্রং রুমে হয়ে যাবে। তাই স্ট্রং রুমকে আরও স্ট্রং করার জন্য এখন কিন্তু নির্বাচন কমিশনের একটা বাড়তি চ্যালেঞ্জ হয়ে গেছে। চারপাশে এখন গোটা স্ট্রং রুমগুলোকে প্রবল নিরাপত্তার মধ্যে মুড়ে ফেলতে চাইছে নির্বাচন কমিশন, কারণ তারা জানেন এই ইভিএমগুলো যতক্ষণ এদের নাগালের বাইরে থাকবে রাজনৈতিক বিতর্ক সেটা ততই দূরে থাকবে। নবান্ন অভিযান হোক বা লালবাজার চলো, গণতন্ত্র ও সরকারি সম্পত্তি বাঁচাতে তৃণমূল সরকারের মোক্ষম অস্ত্র হয়ে উঠেছিল গার্ডরেল। নীলরঙা সেই অস্ত্রই এখন হাত বদলে কমিশনের হাতে। অনেকে বলছেন যার লাঠি যার নোড়া তারই ভাঙি তাঁতের গোড়ার মতো ব্যবস্থা। সবাইকে বলবো নিজেরা ক্যান্ডিডেটরা পাহারা দিন। স্ট্রং রুম পাহারা দেওয়ার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরেই স্ট্রং রুমের সামনে ধুন্ধুমার অশান্তি। বুধবার রাতেই শহরের স্ট্রং রুমগুলোর সামনে চলে আসে লোহার গার্ডরেল। সকাল থেকে এখানে দেখা যাচ্ছে যে 7 থেকে 8 ফুটের লম্বা একেবারে গার্ডরেল দিয়ে একেবারে কিন্তু দুর্গের মতন ছবি করে দেওয়া হয়েছে স্ট্রং রুমকে কেন্দ্র করে। এত আয়োজনের পরেও কেন আবার গার্ডরেল? কারচুপি কি এতই সোজা? নিয়ম কিন্তু বলছে ভোট শেষের পর ব্যালট ইউনিট ও কন্ট্রোল ইউনিট সিল করা হয় সব দলের উপস্থিতিতে। পেপার টেপের মাধ্যমে ভিভিপ্যাটও সিল করা হয়। পেপার টেপে সিল করার সময় একটা ইউনিক কোড নম্বর থাকে, প্রতিটা ইভিএম এর জন্য আলাদা আলাদা নম্বর থাকে। মেশিন বন্ধের সময় সেই নম্বরের কপি নেয় সব রাজনৈতিক দল। গণনার আগে ইভিএম খুলতে গেলে ইউনিক নম্বর লাগবে, একবার মেশিন খুললে তার সিল করা যায় না। গণনার দিন ইভিএম খোলার সময় সব রাজনৈতিক দল নিজেদের নথি মিলিয়ে নেন। সঙ্গে স্ট্রং রুমে রয়েছে 24 ঘন্টা 30 স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। বাহিনী, পুলিশ আর ওয়েবকাস্টিং। সেই লাইভ ওয়েবকাস্টিং দেখেই একের পর এক অভিযোগ করছে সব পক্ষ, আর প্রতিটা অভিযোগই উড়িয়ে দিচ্ছে নির্বাচন কমিশন। कहाँ टेम्परिंग हुई है, कोई कंप्लेंट आया बताइए कहाँ पे हुई है? ये पीएफ है वहाँ पे, पूरा सील्ड है वहाँ पे, पुलिस के लेयर सिक्योरिटी है, कोई जा सकता है और टेम्परिंग कैसे कर लेगा? কিন্তু স্ট্রং রুমের নিরাপত্তা কমিশন মনে করছে না, আঁচালে বিশ্বাস নেই। হাতিয়ার এক থাকলেও বদলে যাচ্ছে প্রতিপক্ষ। এতদিন গার্ডরেল আটকে ছিল বিজেপি, সিপিএম বা জুনিয়র ডাক্তারদের বা চাকরি প্রার্থীদের, এখন সেই গার্ডরেলেই আটকে যাচ্ছে তৃণমূল। অনেকের মনে পড়ছে এ যেন ফরাসি বিপ্লবের গিলোটিনের মতো। শাস্তি দিতে গিলোটিনে মৃত্যুদণ্ড চালু হয়েছিল ফ্রান্সে। ম্যাক্সিমিলিয়ান নামে এক নেতা কথায় কথায় গিলোটিনে চাপাতেন প্রতিপক্ষকে। পরিস্থিতি ঘুরতেই সেই গিলোটিনই হাতিয়ার হয়েছিল প্রতিপক্ষের। গিলোটিনেই প্রাণ গিয়েছিল ম্যাক্সিমিলিয়নের। আসলে তাদের এই অনিয়ম, অসঙ্গতি
হাতে নাতে ধরে ফেলা হয়েছে। সেই কারণে বিজেপি পরে গিয়ে সেখানে গন্ডগোল করতে গেছিল। আজকে ওরা একটু দুর্গ ভাব এনেছে, কিন্তু গোটা বাংলাটা তৃণমূলের দুর্গ এবং মমতা বন্দ্যোপাধ্যায় 230 আসন নিয়ে আবার নবান্নে ফিরে আসছে। রাত করে অভিযান চালাচ্ছেন গিয়ে স্ট্রং রুমে, যে লুট হয়ে যাচ্ছে বলে কত রকমভাবে নিজের কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছেন। আমার মনে হয় না খুব একটা লাভ হবে, কারণ সবাই রেজাল্ট জেনে গেছে। দেখে মনে হচ্ছে না ইভিএম তো নয়, যেন পেস মেকার, কয়েকটা নির্জীব যন্ত্রকে পাহারা দেওয়ার বহর দেখছেন। বদলে যাচ্ছে সব কিছু। এটাও হয়তো মনে হচ্ছে আপনাদের, যে তৃণমূল সরকারে থাকার সময় এই গার্ড রেল দিয়ে চারপাশে সবাইকে দূরে রাখতো, সেই তৃণমূলকে এখন দূরে রাখছে গার্ড রেল দিয়ে সময়। এবার দেখুন, এটা তো রাজনৈতিক দৃষ্টিভঙ্গির জিনিস। আপনার আমার সাধারণ মানুষের এ সমস্ত দেখে কী মনে হয়? এই পাহারাটা আরজিকর হাসপাতালে দিলে তিলোত্তমা হয়তো মরতো না, বরং তার চিকিৎসায় আরও কয়েকজন রুগী বাঁচতেন। এই পাহারাটা পঞ্চায়েত নির্বাচনে থাকলে এতগুলো লোক মরতো না। উপনির্বাচনের রেজাল্ট বেরোনোর পর এই পাহারাটা কালীগঞ্জে থাকলে ছোট্ট তামান্না মারা যেত না। এই পাহারাটা নিয়োগ প্রক্রিয়ায় থাকলে যোগ্যরা রাস্তায় থাকতো না, 26,000-এর চাকরি যেত না। যেখানে যেখানে পাহারা দেওয়ার দরকার, কোথাও তো আমরা কোনো পাহারা দেখিনি, কারণ ক্ষতিটা সেক্ষেত্রে সাধারণ মানুষের হচ্ছিল। কিন্তু এখন রাজনীতিকদের কাছে টান পড়েছে, ওগুলো আসলে তাদের প্রাণ ভোমরা। তাই স্ট্রং রুম এত সুরক্ষিত হচ্ছে, দিনের পর দিন তার পাহারা বাড়ছে। দেখুন, ক্ষুদিরাম অনুশীলন ক্ষেত্র, সাকাত মেমোরিয়ালের এই ইভিএমগুলো গণনার আগে যে বদলের কোনো সম্ভাবনা নেই, সেটা তো শুনলেন বলছে। কলকাতা, নদিয়া, পূর্ব বর্ধমান কোথাও কোনো ইভিএমের স্থান বদল হচ্ছে না। তবে হ্যাঁ, দক্ষিণ 24 পরগনার কয়েকটা বুথের ইভিএম স্ট্রং রুম থেকে বেরিয়ে যাবে, এটা তো সুনিশ্চিত। সেখানে নতুন ইভিএম ঢুকবে। 15টা বুথে রিপোল হতে পারে। ডায়মন্ড হারবারের 4টে, মগরাহাট পশ্চিমের 11টা বুথে পুনর্নির্বাচন হবে কাল। আর ফলতার 30টা বুথ নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত কাল রাত পর্যন্ত ডায়মন্ড হারবার, ফলতা, মগরাহাট পশ্চিমের ওই বুথগুলোকে পরীক্ষা করে দেখেছেন। ফলতার স্ক্রুটিনিতে চাঞ্চল্যকর তথ্য মিলেছে, জানেন তো। এত কড়াকড়ি, এত রকম বিষয় বলে দেওয়া হয়েছিল যে এর থেকে পান থেকে চুন খসলেই ওখানে পুনর্নির্বাচনের ব্যবস্থা করা হবে। অথচ তারপরেও একাধিক বুথে ক্যামেরা বন্ধ করে দেওয়া হচ্ছে। ইভিএমে টেপ লাগানোর ছবি ওটা তো আমরাই দেখিয়েছি। ওই টেপ সরানোর আগেই নাকি 58% ভোট পড়ে গেছিল। টেপটা এমনভাবে লাগানো হয়েছিল যে শুধুমাত্র একটা দলকেই ভোট দেওয়া যায়। ফল তার কয়েকটা বুথে 100% ভোট পড়েছে। তার মানে এবারের পঞ্চায়েত নির্বাচনের মতো ছাপ্পাবাজি এক্ষেত্রেও হয়েছে। মানে গোটা রাজ্যে কোথাও এই অভিযোগটা তোলা না গেলেও এই দক্ষিণ 24 পরগনা যে দক্ষিণ 24 পরগনাতেই আছে, সেটা তো এই অস্বাভাবিকতার যে রিপোর্ট কমিশনে সুব্রত গুপ্ত পাঠিয়েছেন সেটার থেকেই পরিষ্কার। স্ক্রুটিনি ফলতার কেসে এবং পশ্চিমবঙ্গের হাটের কেসে সম্পূর্ণ করা যায়নি। আমরা ভিডিও ফুটেজগুলো সব দেখছি। কিছু কিছু অভিযোগ এসছে, সেই অভিযোগগুলো খতিয়ে দেখে কাল সকালের মধ্যে আমাদের রেকমেন্ডেশন ইলেকশন কমিশনে পাঠিয়ে দেওয়া হবে। সমস্যা পাচ্ছেন কিছু কিছু জায়গায় সমস্যা আছে, সেগুলো আমাদের খতিয়ে দেখার জন্য আমরা ভিডিও দেখছি। হ্যাঁ, সেটা কোন জায়গায়? ফলতা বা ফলতাতে আছে কিছু, পশ্চিম মগরাহাটে আছে কিছু, ডায়মন্ড হারবারে অবজারভার এবং রিটার্নিং অফিসার 4টে রিপোর্ট রেকমেন্ড করেছেন। তাহলে এই যে অন্য রাজ্য থেকে যাদের নিয়ে আসা হলো, এত ঘোষণা করে করদাতাদের টাকা খরচ করে, সেখানে নির্বাচন পরিচালনাটা কতখানি নির্বাচন কমিশন অপদার্থতা দেখিয়েছে, সেটাই আজকে সকলের মনে প্রশ্ন। এত নিরাপত্তা থাকা সত্ত্বেও এই চোরেরা, ভোট চোররা যে চুরি করবেই, সেটা কিন্তু আরেকবার প্রমাণিত হলো। শুধু টেপ লাগানো নয়, ক্যামেরা বন্ধ মানেই সেখান থেকে নির্বাচন কমিশনের রুল অনুযায়ী সেখানে আবার রিপোল হবে। দেখুন, এবার অনিয়মের জন্য তৃণমূল দুষছে কমিশনকে, কিন্তু এই রিপোল কি কমিশনের ব্যর্থতা? সেটা কিন্তু ভেবে দেখার বিষয়। কারণ যেখানে আমরা লাশ গুনতে অভ্যস্ত ভোটের সময়, সেখানে নতুন করে ভোট গোনাটা যারা নিতান্ত এটা ছোট্ট ব্যাপার।
ভোট গ্রহণ পর্ব পর্যন্ত নির্বাচন কমিশন নির্বিঘ্নে পাস করে গেছে, এটা তো পরিষ্কার। পরীক্ষা শেষ, ভুল, পরীক্ষা শুরু। মাধ্যমিক পাশের পর উচ্চ মাধ্যমিকের জন্য তো প্রস্তুত হতে হয়, উচ্চ মাধ্যমিকের পর তো আপনার গ্র্যাজুয়েশনের জন্য পরীক্ষাগুলো এগিয়ে আসে। নির্বাচন কমিশনের সামনেও কিন্তু এরকমই একটা বড় পরীক্ষা এখন দাঁড়িয়ে আছে। ভোটের পর যে রক্তপাতের একটা ট্র্যাডিশন আমাদের রাজ্যে রয়েছে, সেক্ষেত্রে তারা কতটা পাশ করতে পারবেন সেটার উপরে কিন্তু তাদের সম্পূর্ণরূপে মানে যেরকম সব পরপর পরীক্ষাগুলো পাশ করে আমরা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার কথা বলি, ঠিক সেরকম নির্বাচন কমিশন তাদের আস্থার জায়গাটা সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন কি না সেটা কিন্তু ওই ভোট পরবর্তী হিংসাগুলো না হলে নিশ্চিত হওয়া যাবে। তারপর মনে আছে আমাদের এখানে আমার সঙ্গে এই কথাবার্তা অনুষ্ঠানে স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত যখন এসেছিলেন, তখন তাকে এই প্রশ্নটাই করেছিলাম যে ভোট পরবর্তী হিংসাটা কীভাবে সামাল দেবেন, তখন তো কেন্দ্রীয় বাহিনী চলে যাবে। তিনি বলেছিলেন ভোটের পরের হিংসা নিয়েও নির্বাচন কমিশনের পরিকল্পনা আছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিয়েছিলেন ভোট মেটার 60 দিন পরেও কেন্দ্রীয় বাহিনী থাকবে বাংলায়, তখনও কিন্তু ভোট মেটেনি। সোমবার ফল ঘোষণা, কিন্তু ভোট মিটতে ঝামেলা তো শুরু হয়ে গেছে। আপনারা দেখেছেন রবীন্দ্রনগরে কি হয়েছে, সে খবর আপনারা পেয়েছেন। দেখুন ফলাফল কোন দিকে হেলে রয়েছে কেউ জানে না, যে যার মতো গায়ের ঝাল তো মিটিয়ে নিচ্ছে। ফলতায় বিজেপির সমর্থকদের মারধরের অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদের ইসলামপুরের লোচনপুরে সিপিআইএম এজেন্টকে মারধর করা হয়েছে। ভাঙড়ে তৃণমূল কর্মীর দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুরের দেবরায় বিজেপির যুবনেতাকে মারধর করা হয়েছে। মালদার রতুয়ায় বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা হয়েছে। মানে এগুলো গড়গড় করে বলে যাওয়া যায়, কারণ পরপর ঘটনা ঘটতে শুরু করেছে। এই আইন শৃঙ্খলা রক্ষা করাটাই চ্যালেঞ্জ, কারণ ভোট হয়েছে বুথে, গণনা হবে গণনা কেন্দ্রে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই জায়গাগুলো সুরক্ষিত করা নির্বাচন কমিশনের পক্ষে সহজ। ভোটারের ভোট দিতে যাতায়াতের পথও নিরাপদ করা সম্ভব, কিন্তু মানুষ যখন রাজ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকবে এবং যে কোনো জায়গায় যখন খুশি এই সন্ত্রাসের আবহাওয়া তৈরি হয়ে যাবে, তখন তো সেখানে কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে থাকবে এরকম আশা করাটা সম্ভব নয়। সেখানে তার মানে এই পরিস্থিতি তৈরি করা যাতে কেউ অশান্তি করার কথা ভাবতেই না পারেন, সেটাই তো চ্যালেঞ্জ। এবং এই জায়গার থেকেই একের পর এক পরিবার তারা কিন্তু এইটা বলতে শুরু করেছে। তার মধ্যে হয়তো তামান্নার পরিবারও রয়েছে। ভোটের আগে আমরা দেখেছিলাম, ভোটের পরেও তাদের বক্তব্য শুনেছিলাম। যখন ভোটগুলো শান্তিপূর্ণভাবে মিটে গেল, তখন সবাই বলেছেন যে এই রকম নিরাপত্তা ব্যবস্থা যদি অতীতে হতো তাহলে হয়তো শীতলকুচি ঘটতো না, তাহলে হয়তো তামান্নার প্রাণ যেত না। আর এখন যখন পাশাপাশি এই বিভিন্ন এই পরপর যে হিংসার কথাগুলো বললাম, সেই জায়গাগুলোর মানুষজনের কথা যদি হয়তো শোনেন আপনারা, তারাও হয়তো ভাবছেন যে ভোটের সময় যেটা হলো ভোটের পরেও সেটা হয় না কেন।